আর্টিকেলটা একটু বিস্তারিত আলাপ করলে ভালো হয় আমার জন্য, ওকে, কারণ আমি প্রথম ক্লাসগুলো পাইনি তো। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি একদম ইন ডিটেইল আলোচনা করছি, হ্যাঁ, আর্টিকেল গুলো কিভাবে ব্যবহার করবো। তো বলেছি যে দেয়ার আর থ্রি টাইপস অফ আর্টিকেল। আরেক ধরনের আর্টিকেলস আছে, ওটাকে বলে কন্ট্রাক্টেড আর্টিকেল, হ্যাঁ, লেজাকটিক কন্ট্রাক্ট এটা বলে, হ্যাঁ, লেজাকটিক কন্ট্রাক্ট বা কন্ট্রাক্টেড আর্টিকেল। কন্ট্রাক্টেড আর্টিকেল বলতে ওইটা, আচ্ছা ওটা পরে বলি, আমরা আগে এগুলো বলি। আগে ডেফিনিট আর্টিকেল, হ্যাঁ, লেজাকটিক ডেফিনি মানে হচ্ছে দ্য ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। সো ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল হচ্ছে অনলি দা, বাট আপনি দাকে যদি ফরাসিতে বলতে চান তাহলে আপনাকে একাধিক রয়েছে, তাই একটা হচ্ছে লো, লা, এলাস্ট্রো এবং হচ্ছে লে, হ্যাঁ, এই চারটা। এটা একটু মানে বড় করতে হবে লেখাটা। ওকে, সো দাকে আমরা চারটা ওয়ার্ড, একটা দার জন্য আমাদের ফরাসিতে চারটা শব্দ রয়েছে, বিকজ আর্টিকেলটা আমরা বসাই কিসের পূর্বে, নাউনের পূর্বে, যেহেতু আর্টিকেলটা বসে এবং ওই নাউনের জেন্ডার এবং নাম্বারের উপরে ডিপেন্ড করবে যে আমি কোন আর্টিকেলটা বসাবো, হ্যাঁ। সো আমি যখন কোনো বিষয় একই জিনিস একাধিকবার লিখবো, আপনার এখানে একটা সিরিয়ালে লেখা হয় সব। সিরিয়ালটা হচ্ছে প্রথমে ম্যাসকুলিন সিঙ্গুলারটা লেখা হয়, সেকেন্ড ফেমিনিন সিঙ্গুলার, থার্ড হচ্ছে ওই যে যদি এই রুলসটা পড়ে আর কি বা থাকে, সেক্ষেত্রে ভাওয়াল দিয়ে শুরু যেই নাউনটা সেটার জন্য থার্ডটা থাকবে, আর ফোর্থ ওয়ান সবসময় প্লুরালের জন্য থাকবে। এই সিরিয়াল বা এই ক্রোনোলজি অলওয়েজ মেনটেন করা হয় লেখার মধ্যে। আচ্ছা, তো আপনাদের হয়তো আমি আবার মনে করে দিই যে কোনো নাউন সেটা ম্যাসকুলিন না ফেমিনিন আমরা আইডেন্টিফাই করব কিভাবে, কিছু সাইন্স রয়েছে। লাইক নাউনের সর্বশেষ লেটারটি যদি ও হয়, অথবা টিআইওএন হয়, অথবা এসআইওএন হয়, অথবা এসওএন হয়, এই লেটারগুলো যদি আমরা কোনো নাউনের সর্বশেষে একেবারে শেষে দেখতে পাই, তাহলে ইন মোস্ট অফ দ্য কেসে সেগুলো হচ্ছে ফেমিনিন হবে, বাট দেয়ার আর সাম এক্সেপশনস, কিছু ব্যতিক্রম রয়েছে, বাট অধিকাংশগুলো এইভাবে মোর দেন 90% কেসেস এটা কাজ করবে, হ্যাঁ। এইগুলো সবসময় খোঁজার চেষ্টা করবেন যে আসলে এগুলো আছে কিনা, ঠিক আছে, আছে কিনা। আচ্ছা, তো আহ, আপনি যখন বলছেন যে দা ক্যাট ফরাসিতে হবে বেসিক্যালি, ক্যাটকে আবার ফরাসিতে একাধিক ভাবে লেখা যায়, আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এটা ম্যাসকুলিন ক্যাট, হ্যাঁ, লো সা, হ্যাঁ, লোসা, এটা দেখেন এটা একটা নাউন, এটা শেষে এটার কোনোটাই আপনি পাবেন না, তার মানে এটা একটা ম্যাসকুলিন সিঙ্গুলার, রাইট, যার কারণে লোসা। সো আবার যদি বলেন দা ফিমেল ক্যাট, হ্যাঁ, যেহেতু ওভাবে ইংরেজিতে তো হয় না, ফিমেল ক্যাট। সো সেক্ষেত্রে ফরাসিতে আপনি বলতে হবে লা সাত। ফিমেলের জন্য আলাদা কোনো শব্দ দেওয়ার দরকার নাই, আমি ফিমেল এটা ইউজ করেছি বিকজ ইংরেজিতে তো এটা না দিলে বোঝা যাবে না যে আমি কোন ক্যাটকে বোঝাচ্ছি, রাইট। ওকে, সো এখানে যা সার শেষে একটা অতিরিক্ত ও অ্যাড করা হয়েছে, হ্যাঁ, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা একটা ফিমেল ক্যাট বুঝাচ্ছে ফরাসিতে, হ্যাঁ, যার কারণে এখানে লা, লা সাত। ওকে, লা সাত। দেন আপনি যখন বলছেন দা এসসিএইচ ডাবল স্কুল, ফরাসিতে আপনাকে বলতে হচ্ছে লেকোল, বিকজ স্কুল শব্দটা নাউনটা ভাওয়াল দিয়ে স্টার্ট হয়েছে, ভাওয়াল অথবা আশ, পাঁচটি যে ভাওয়াল আছে এবং আশ যে লেটারটা এইচ যেটা, এই ছয়টির কোনো একটি দিয়ে যদি কোনো নাউন স্টার্ট হয়, সো এর মানে হচ্ছে আপনি যখন নাম্বার জেন্ডারের বিষয়টা আসবে, মানে আহ, আপনাকে নাউনের মানে স্টার্টিং এও দেখতে হবে, আপনাকে শেষেও দেখতে হবে, ঠিক আছে, শেষেও দেখতে হবে, দুই জায়গায় খেয়াল রাখতে হবে। সো অধিকাংশ সময় আপনাদের শেষেই দেখার প্রয়োজন হবে, হ্যাঁ, এই প্রথমে দেখার প্রয়োজনটা জাস্ট এই একটা রুলসের জায়গায় হবে, ঠিক আছে, অধিকাংশ সময় শেষে দেখবেন জেন্ডার আইডেন্টিফাই করার ক্ষেত্রে। তো এটা ভাওয়াল দিয়ে শুরু, দ্যাট ইজ আমি লেকোল দিয়েছি, হ্যাঁ, দা স্কুল বোঝাতে। দেন প্লুরালটা কি হবে, ও সরি, প্লুরাল দা PAPERS, দা পেপারস, দা পেপার, ফার্স্ট আপনাকে বলতে হবে লে, PAPIERA, লে পাপিয়ে, ওকে, পাপিয়ে, এস, এস হচ্ছে প্লুরালের জন্য আছে, দেখেন পাপিয়ে মানে পেপার, হ্যাঁ, লে পাপিয়ে। সো এটা প্লুরালে আছে এই জন্য আপনাকে লে বলতে হবে, কিন্তু ইংরেজিতে দেখেন
4টা জায়গায় কিন্তু দা লেখা হয়েছে। যেহেতু ইংরেজিতে তো আর অল্টারনেটিভ কোনো শব্দ নেই। ওকে? দ্যাটস হোয়াই। সো সবসময় এটা মনে রাখবেন। আপনি এর পরে নাউনের উপরে ডিপেন্ড করতেছে যে আপনি এখানে লো দিবেন, লা হবে, না এল আপস্ট্রোক হবে, না লে হবে। এটা কিসের উপরে? পরবর্তী নাউনের উপর ডিপেন্ড করে। এইজন্য আপনি ইংরেজির মতো ব্লাইন্ডলি বলে দিতে পারবেন না দা ক্যাট, দা স্কুল, দা পেপার, হ্যাঁ? এরকম ব্লাইন্ডলি বলতে পারবেন না। আপনাকে অবশ্যই নাউন সম্পর্কে একবারে স্পষ্ট ধারণা থাকতে হবে। এইজন্য তো এটা তো রুলস যে আপনি নাউনকে কিভাবে জেন্ডার আইডেন্টিফিকেশনটা করবেন, হ্যাঁ? তারপরেও আপনারা যখন কোনো নাউন মুখস্থ করবেন, নাউন মুখস্থ করবেন, আর্টিকেল সহ মুখস্থ করবেন। ঠিক আছে? সো আ আর্টিকেল সহ মুখস্থ করলে দেখা যায় একটা সময় ওটা গিয়ে এটা অটোমেটিক চলে আসবে। অটোমেটিজম বলে ফরাসিতে। অটোমেটিক ওটা হয়ে যাবে। তো এগুলো হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল গুলো বাক্যে বা শব্দের পূর্বে এভাবে নাউন ইউজ করতে হয়। সেকেন্ড যে আর্টিকেলটা আছে সেটাকে বলে les articles indéfinis, hein? Les articles indefinite, the indefinite articles, ঠিক আছে? সো ইনডেফিনিট আর্টিকেল ইংরেজিতে দুইটা হয়, একটা হচ্ছে এ হয় এবং এন হয়, হ্যাঁ? সো এ অথবা এন এটাকে যদি আপনি ইংরেজিতে বলতে চান, এটাকে ইংরেজিতে ফরাসিতে 3টা হবে। একটা হচ্ছে একটা হবে এটা হবে দে। আ, দে। এটা ওই যে বললাম যে এটা কিন্তু একটা সিরিয়াল ফলো করে সবসময়। প্রথমটা ম্যাসকুলিন সিঙ্গুলার, পরেরটা ফেমিনিন সিঙ্গুলার, পরেরটা হচ্ছে প্লুরাল। এর মধ্যেও কিন্তু ক্লুজ রয়েছে। আপনি ক্লুজ গুলা খেয়াল করে দেখেন। সেকেন্ডটা যে ফেমিনিন, এটার শেষে কিন্তু একটা ও রয়েছে, তাই না? ও। সো এটা কিন্তু একটা ফেমিনিনের সাইন যে আমরা এটা থাকলে এটা বুঝবো যে এটা ফেমিনিনের জন্য ব্যবহার করতে হয়। আবার যে লাস্টের দে প্লুরাল, এটার শেষে কিন্তু এস আছে। তার মানে এস ওই যে প্লুরালের সিম্বল, তাই না? যে আমরা এস থাকলে ওটাকে কি ধরি? প্লুরাল ধরি। সো কিন্তু এটা আপনি এভাবে চিন্তা করলে কিন্তু ইজিলি করতে পারছেন। সো এটা ফেমিনিন, এটা প্লুরাল। তার মানে ডেফিনিটলি এটা ম্যাসকুলিন, তাই না? আচ্ছা, সো আপনি যখন বলছেন এ COUNTRY এ কান্ট্রি, ফরাসিতে আপনাকে বলতে হবে পেই। আচ্ছা, এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে এই যে পেই শব্দটা সর্বশেষ লেটার একটা এস। সো এটা দেখে আপনাদের মনে হতে পারে যে এই শব্দটা প্লুরাল। হ্যাঁ? কিন্তু মানে ইউ আর নট রং, ইউ আর নট কমপ্লিটলি রং, বাট ইউ আর হাফলি রং। সো এটা হচ্ছে ফরাসিতে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দ বাইবর্ন ওইটা শেষে এস থাকে। মানে এখানে যে এসটা এটা আমি অতিরিক্ত দেইনি, হ্যাঁ? এটা এই শব্দটাই এরকম, দেখতে এরকম, বাইবর্ন এই শব্দটা এরকম, হ্যাঁ? তার মানে এই পেইটা এটা কান্ট্রি হতে পারে, সিঙ্গুলার হতে পারে, আবার কান্ট্রিজ, মানে এই শব্দটা অলওয়েজ সেম থাকবে, হ্যাঁ? সেম থাকবে। সো এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা কি কান্ট্রি না কান্ট্রিজ? হ্যাঁ? এখানে খুবই সহজ বুদ্ধি আছে। যেহেতু এটা একটা নাউন, কান্ট্রি একটা নাউন, অবশ্যই ওর পূর্বে সবসময় কোনো না কোনো আর্টিকেল থাকবে। ঠিক আছে? আর্টিকেল থাকবে। সো দেখেন এখানে যখন আর্টিকেলটা থাকবে তখন তো আপনি বুঝতে পারছেন এটা একটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত, যেহেতু একটি বোঝাচ্ছে, তাই না? এ কান্ট্রি, রাইট? বাট আপনি যখন বলবেন যে COUNTRIS কান্ট্রিজ, একাধিক কান্ট্রি, হ্যাঁ? তখন ফরাসিতে হবে দে পেই, হ্যাঁ? দে পেই, খেয়াল করেন। পেই কিন্তু চেঞ্জ হয়নি। আর্টিকেলটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে দে যেহেতু প্লুরাল, আমি এটা দেখে বুঝতে পারতেছি যে এখানে এটা কান্ট্রি ট্রান্সলেশন করলে হবে না। এটা এখন কান্ট্রিজ হয়ে গেছে। ঠিক আছে? কান্ট্রিজ হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যে এটা আসলে সিঙ্গুলার না প্লুরাল, হ্যাঁ? আচ্ছা, উনেরটা কি হবে তাহলে? আ যদি বলা হয় যে আ আ CITY, হ্যাঁ? সিটি। ফরাসিতে ওটাকে বলতে হবে ভিল, উন ভিল। ভিলের শেষে ও আছে। দ্যাটস ওয়াই ভিল শব্দটা ফেমিনিন। এজন্য আপনাকে ব্যবহার করতে হবে। ভিল, এ সিটি। ঠিক আছে? তাহলে কান্ট্রি, পেই, সিটি, ভিল, কান্ট্রিজ, দে পেই। অথবা কখনো, কখনো এটা সামও ট্রান্সলেশন হতে পারে। সাম কান্ট্রিজ। এই দে মানে সামও বুঝায়। বুঝতে পারছেন? সাম বুঝায়, অথবা সাম স্কিপ যদি করেন সেক্ষেত্রে নাউনটাকে প্লুরাল ফর্মে দিয়ে দিতে হবে। কান্ট্রিজ বলতে হবে। এটা, অথবা সাম কান্ট্রিজ, এরকম। সো এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আর ধরনের আর্টিকেল আছে
পার্শিয়াল আর্টিকেল এয়ার পার্শিয়াল আর্টিকেল, হ্যাঁ, les articles partitif পার্শিয়াল আর্টিকেল মানে আংশিক আর কি, হ্যাঁ। আচ্ছা, আংশিক কেন? এই আর্টিকেলটা ব্যবহারের একটা ক্ষেত্র আছে। ক্ষেত্রটা হচ্ছে আপনি যখন এটার মানে সবচেয়ে বেশি যে জায়গাতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে আপনি যখন ফরাসিতে ফুড অ্যান্ড DRINKS ড্রিঙ্কস, যে কোনো ফুড অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে কথা বলবেন তখন আপনাকে এই পাকৃতিক আর্টিকেল ব্যবহার করতে হবে, কারণ ওখানে কোয়ান্টিটিটা ফিক্সড বুঝায় না, হ্যাঁ, এটা আংশিক কোয়ান্টিটি বুঝায়, হ্যাঁ। এক্ষেত্রে এক্ষেত্রে এই আর্টিকেলটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বাট এছাড়াও অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে এর ব্যবহার আছে, হ্যাঁ, বা এই আর্টিকেলের আরো ডাইভার্স ব্যবহার আছে, এগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, আমি আর্টিকেল হিসেবে দেখাচ্ছি, দেখেন। সো এটাকে একটু নিচে নিয়ে যাই। তো কি বললাম, এই প্রাকৃতিক আর্টিকেলটা সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে? যখন আপনি কোনো ফুড অথবা কোনো ড্রিঙ্কস, পানি জাতীয় কোনো পান করার জাতীয় হচ্ছে কথা বলবেন, জিনিস নিয়ে কথা বলবেন, খাবার দাবার নিয়ে, তখন এই আর্টিকেলটা ব্যবহৃত হবে, হ্যাঁ। তো এই আর্টিকেলের বেসিক্যালি আপনার কোনো অর্থ হয় না, হ্যাঁ, অর্থ হয় না মানে এই ক্ষেত্রে আর কি তেমন অর্থ করে না। তো এগুলোকে হচ্ছে এগুলা হচ্ছে ডু, দোলা, এলাস্টো, দে, দে। সো এগুলাকে দেখেন, এগুলাকে আপনি যদি অর্থ করতে চান সেক্ষেত্রে সাম বলতে পারেন, এগুলোর সাম, সাম বলতে পারেন এই ক্ষেত্রে আর কি। আর সাম না বললেও সমস্যা নাই। তার মানে এই চারটা হচ্ছে প্রাকৃতিক আর্টিকেল। আপনারা বুঝতেই পারছেন, দু হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, দোলা ফেমিনিন সিঙ্গুলার, এটা হচ্ছে ভাওয়াল অথবা আশের পূর্বে বসাতে হবে, আর দে হচ্ছে প্লুরাল, হ্যাঁ, প্লুরাল নাউনের পূর্বে বসাতে হবে। তো এখন যদি আমি একটা একটা করে উদাহরণ দিই, আপনি যখন বলছেন যে আই ইট রাইস, হ্যাঁ, আই ইট রাইস, ফরাসিতে আপনাকে বলতে হবে জো মজ। দেখেন, ইংরেজিতে রাইসের পূর্বে কিন্তু কিছুই নাই, নাথিং, রাইট, কিছুই নাই। কিন্তু ফরাসিতে আপনি এরকম ভাবে ব্যবহার করতে পারবেন না, রাইসকে জাস্ট রাইস বলতে পারবেন না, বিকজ এটা একটা খাবার, ফুড, রাইট, এটা ফুডের ক্যাটাগরিতে পড়তেছে। তো অবশ্যই এটার পূর্বে এর কোনো না কোনো একটা বসাতে হবে। এই জন্য আপনাকে আগে জানতে হবে যে রাইসকে কি বলে ফরাসিতে, এবং ওই শব্দটা ম্যাসকুলিন না ফেমিনিন। রাইসকে ফরাসিতে বলা হয় ভি, জেড সাইলেন্ট, হ্যাঁ, জাস্ট বলে ভি মানে রাইস। শব্দটা দেখেই বুঝতে পারতেছেন এটা একটা ম্যাসকুলিন সিঙ্গুলার ওয়ার্ড, যার কারণে আমরা কি বসাবো, টু বসাবো, টু বসাতে হবে, হ্যাঁ। সো এখানে বললাম এটা আসলে কোনো মিন করতেছে না, হ্যাঁ, এখানে ডু মানে আসলে কোনো, ডু বলতে আপনি সাম ট্রান্সলেশন করতে পারেন, বাট ইংরেজিতে তো আমরা ওরকম বলি না নরমালি, রাইট, আমরা জাস্ট বলি আই ইট রাইস, রাইট, আই ইট সাম রাইস, এটা খুব কম, এটা বললেও বলা যায়, ভুল না, বাট ওরকম বলা কম হয়, রাইট। ওকে, তো এরকম ভাবে ট্রান্সলেশন করে নিতে পারবেন, তাহলে জো মশ ডু রি, আই ইট রাইস, ওকে, রাইস ফুডের কারণে এখানে আপনাকে দু দিতে হয়েছে। এবার চলেন, আপনি যদি বলেন আই ইট SALAD, হ্যাঁ, সালাদ, আই ইট সালাদ, ফরাসিতে আপনাকে বলতে হবে জো মজ দোলা সালাদ, জো মজ দোলা সালাদ। কারণ কি, সালাদের শেষে ও আছে, তার মানে ডেফিনেটলি এটা একটা ফেমিনিন ওয়ার্ড এবং এটা একটা ফুডের সাথে রিলেটেড, তাই না, ফুড, যার কারণে এখানে দোলা দিতে হবে, জো মজ দোলা সালাদ, ওকে, আই ইট সালাদ, অথবা আই ইট সাম সালাদ ট্রান্সলেশন করতে হবে, কোনো সমস্যা নেই। দেন যদি বলেন যে আই DRIN, আই ড্রিঙ্ক ওয়াটার, হ্যাঁ, আই ড্রিঙ্ক ওয়াটার, ফরাসিতে থাকবে je bois de l'eau। এখানে দেখেন যে ও আ উ, এটা হচ্ছে উ, হ্যাঁ, উ মানে হচ্ছে ওয়াটার। সো এটা দেখেন কি দিয়ে শুরু হয়েছে, ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, যার কারণে আপনাকে, এবং এটা একটা ড্রিঙ্কস, তাই না, ড্রিঙ্কস এর মধ্যে পড়তেছে, যার কারণে আপনাকে দো প্লাস এল আফটার এই রুলসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। je bois de l'eau মানে আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার, এভাবে এই করতে হবে, হ্যাঁ। দেন আপনি লাস্ট যদি বলেন আই
ইট CHEESE, হ্যাঁ, চিজ বা চিজেস, মানে একটা চিজ প্লুরাল। সেক্ষেত্রে ফরাসিতে আপনাকে বলতে হবে জো মজ দে ফোমাজ। কি বলতে হবে? জো মজ আই ইট দে ফোমাজ। ফোমাজ মানে চিজ। সো এটা দেখেন এস আছে, এটা প্লুরাল, যার কারণে এখানে আমাকে দে ইউজ করতে হবে, এবং এটা একটা ফুড, রাইট? এটা ফুডের ক্যাটাগরিতে পড়বে, যার কারণে আপনাকে এখানে দেটা ব্যবহার। সো মনে রাখবেন, আপনি যখনই ফুড অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে কথা বলবেন, আপনাকে এই রুলসটা ফলো করতে হবে। ইতমা, এভাবে বসাবো, এভাবে বসাবো, মনে রাখতে হবে। আচ্ছা, সো এইটা হচ্ছে ৩ ধরনের আর্টিকেল। এখানে এটা হচ্ছে প্রিন্সিপালি ৩ ধরনের আর্টিকেল। এখন এখানে আরো কিছু আর্টিকেল আছে, সেটাকে বলা হয় আপনার কন্ট্রাক্টেড আর্টিকেল। ওকে বলে কি? লে articles contracte, les articles contracte, হ্যাঁ, the contracted articles। কন্ট্রাক্টেড আর্টিকেল বলতে বোঝানো হচ্ছে যে প্রিপোজিশন এবং আর্টিকেলের সমন্বয় যেটা গঠিত, হ্যাঁ, দুইটা জিনিসের সমন্বয়, প্রিপোজিশন এন্ড আর্টিকেল। ওইটাকেই যেহেতু দুইটা একীভূত হয়ে যাচ্ছে, মিক্সড হয়ে যাচ্ছে, একে অপরের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই এটাকে বলে কন্ট্রাক্টেড। কন্ট্রাক্টেড আর্টিকেল, ব্লেন্ডেড আর্টিকেল বলতে পারেন, হ্যাঁ, ব্লেন্ডেড আর্টিকেল। সো এটা খুবই গুরুত্বপূর্ণ ফরাসিতে। সো সবই গুরুত্বপূর্ণ, বাট এটা আরো খুব বেশি পাবেন আপনারা, হ্যাঁ? আচ্ছা, এগুলো আমি লিখে দিচ্ছি, আপনার সুন্দর করে নোট না নিলেও হবে, আমি ক্লাস নোট দিয়ে দিব, পরে উঠায় নিয়ে আপনার খাতায়। আচ্ছা, এটা হচ্ছে, এটা কিভাবে গঠিত হয় সেটা দেখাচ্ছি। আ প্লুস লো ইকুয়াল হয়ে যাবে ও, আ প্লুস লা ইকুয়াল হবে আলা, আ প্লুস এল আপস্ট্রোক ইকুয়াল হবে আ প্লুস এল আপস্ট্রোক, সেম হবে না। আ প্লুস লে ইকুয়াল হয়ে যাবে ও। খেয়াল করেন, এই আ প্রথম যে আটা, এটা কিন্তু প্রিপজিশন। আ মানুষের টু হয় অথবা অ্যাড হয়, ঠিক আছে? টু বা অ্যাড। আর বাদ বাকি ৪ টা জায়গায় দেখেন ডেফিনিট আর্টিকেল, লো, লা, এলাস্টক, লে, তাই? সো এই দুটার সমন্বয়ে কি হবে? এটা হয়ে যাবে। এইজন্য কন্ট্রাক্টে, যেহেতু আলো ফরাসিরা কখনো বলে না, এইজন্য আলো যখনই ওই সিচুয়েশন আসবে তখন ওরা ও বলবে, ওই জায়গাতে কি বলবে? ও বলবে। তার মানে এই ওর মধ্যেই আ এবং লো এই দুইটাই লুকানো আছে, ঠিক আছে? আর এটা তো সেম, এটা তো চেঞ্জ হয়নি, আলাই আছে, এটাও সেম, চেঞ্জ হয়নি, আ প্লাস এ লাস্ট সেম আছে, লাস্টেরটা আবার চেঞ্জ হয়ে গেছে। আ প্লুস লে ইকুয়াল হয়ে যাবে ও, হ্যাঁ, ও হয়ে যাবে। এগুলোর মিনিং কি হয় দেখেন, এগুলোর মিনিং হবে টু দা অ্যাট দা। মিনিংটা মনে রাখতে হবে, টু দা অ্যাট দা, ঠিক আছে? এই সবগুলোর ৪ টারই টু দা অ্যাট দা মিনিং করবে এগুলো। আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখাচ্ছি। আম, আচ্ছা, সো এটা হচ্ছে টু হয়, এই আ মানে টু হয়, আ মানে অ্যাড হয়, হ্যাঁ, টু অথবা অ্যাড ইংরেজিতে। আর লো মানে তো দা, ৪ টা লো আছে, তার মানে এখানে টু দা অথবা অ্যাট দা, বোথ মিনিং করতে পারে সব জায়গায়, টু দা অথবা অ্যাট দা, টু দা অ্যাট দা, টু দা অ্যাট দা, ওকে? এই দুইটা মিনিং এখানে আসতে পারে। চলেন এবার উদাহরণ দিয়ে দিয়ে দেখাই যে এটা আসলে কখন ব্যবহার করতে হয় বা কিভাবে করতে হয়। আচ্ছা, আপনি বিশেষ করে এটা ব্যবহার করতে হয় ডিরেকশনের ক্ষেত্রে বা ডেস্টিনেশনের ক্ষেত্রে। লাইক আপনি কোথাও যাচ্ছেন, আমরা ইংরেজিতে বলি আই এম গোয়িং টু দা সামহোয়ার, তাই না? অথবা আপনি কোথায় আছেন, লাইক আই এম এট দা, রাইট? এট দা কোনো স্থানের ওখানে অবস্থান, স্টেইং বোঝাতে আমরা এট দা আর্টিকেল ব্যবহার করে থাকি, তাই না? সো এটা আপনি ফরাসিতে কিভাবে করবেন? সো আপনি যদি বলতে চান যে আই এম গোয়িং টু ব্রাজিল, আই এম গোয়িং টু ব্রাজিল। দেখেন ইংরেজিতে আমরা কিন্তু এখানে দা ইউজ করি না, তাই না? আই এম গোয়িং টু দা ব্রাজিল, দাটা নরমালি স্কিপ করা হয়, কিন্তু আসলে ফরাসিতে এখানে দা আছে, হ্যাঁ, জাস্ট টু না, এখানে টু দা আছে, ঠিক আছে?
সো আপনাকে ফরাসিতে বলতে হবে জো ভে। আচ্ছা, খেয়াল করেন ব্রাজিল শব্দটা, এটা কান্ট্রির নেম, এটা একটা নাউন, এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, শেষে কোনো ও নেই, তার মানে ম্যাসকুলিন সিঙ্গুলার। সো আপনাকে বলতে হবে জোভে ও ব্রাজিল, জোভে ও ব্রাজিল। ওকে, ও ব্রাজিল, আই এম গোয়িং টু দা ব্রাজিল। সো এখানে কিন্তু আলো বলা যাবে না, এটা বলতে হবে ও ব্রাজিল, হ্যাঁ, টু দা ব্রাজিল। ওকে, এরকম। তারপরে আপনি বলছেন যে আই এম গোয়িং টু চায়না, CHINA, চায়না, হ্যাঁ। ফরাসিতে আপনাকে বলতে হবে je vais à la Chine, je vais à la Chine, বিকজ এখানে একটা ও আছে, এটা একটা ফেমিনিন কান্ট্রির নেম, হ্যাঁ, যার কারণে এখানে আলা টু দা অর্থে, হ্যাঁ, আই এম গোয়িং টু দা চায়না, ঠিক আছে, টু দা চায়না। দেন আপনি বলছেন যে আই এম গোয়িং টু, কি বলে এটাকে, মনে করলাম, আই এম গোয়িং টু, দ্বারা একটু মনে করে নিই। আচ্ছা, সমস্যা, আই এম গোয়িং টু দা হসপিটাল, আই এম গোয়িং টু দা হসপিটাল। ফরাসিতে আপনাকে বলতে হবে je vais à হসপিটাল, বিকজ হসপিটাল শব্দটা শুরু হয়েছে আস দিয়ে, এই জন্য টু দা বুঝাতে আ প্লাস এ লাস্ট অফ এ রুলসটা আপনাকে ব্যবহার করতে হবে। je vais à l'hôpital, আই এম গোয়িং টু দা হসপিটাল, ঠিক আছে। দেন আপনি বলছেন আই এম গোয়িং টু দা ইউএনআই, ইউনাইটেড স্টেট। ফরাসিতে আপনাকে বলতে হবে je vais au États-Unis, je vais aux États-Unis, আই এম গোয়িং টু দা ইউনাইটেড স্টেটস। এটা স্টেটস, তাই না, স্টেট না, একাধিক স্টেটস, প্লুরাল, এসও আছে দেখতে পাচ্ছি, এই জন্য ও ইউজ করতে হবে, ও États-Unis। সো এইভাবে আপনাকে যখনই আপনি ডেস্টিনেশনের কথা বলেন, এরকম আরো আছে, লাইক আপনি যখন বলছেন যে আই এম গোয়িং টু দা NORTH, নর্থ, হ্যাঁ, নর্থ, আমি উত্তরের দিকে যাচ্ছি, তাই না, তখন ফরাসিতে আমি বলতে হবে je vais au nord, ও নর্থ, কারণ কি নর্থ শব্দটা দেখেন ম্যাসকুলিন সিঙ্গুলার, এই জন্য ও নর্থ, হ্যাঁ। আপনি যদি বলেন আই এম গোয়িং টু দা ইএএস, গোয়িং টু দা WEST, ওয়েস্ট, হ্যাঁ, আমি পশ্চিমের দিকে যাচ্ছি, ওয়েস্টে বলতে হবে je vais à l'ouest, হ্যাঁ, je vais à l'ouest, ওয়েস্ট মানে হচ্ছে ওয়েস্ট, ভাওয়াল দিয়ে শুরু, যার কারণে এই রুলসটা ইউজ করতে হবে। সো আপনি এখানে এগুলো এভাবে, আই এম গোয়িং টু দা ওয়েস্ট। আপনারা চারটা দিকের নাম জানেন কিনা আমি জানি না, আমি লিখে দিচ্ছি। লো, নর্থ মানে হচ্ছে দা নর্থ, লো সুদ দা সাউথ, লো সরি লেস্ট দা ইস্ট, দেন লুয়েস্ট দা ওয়েস্ট, হ্যাঁ, এভাবে চারটা দিকের নাম, এটা নর্থ, সুদ, এস্ট, ওয়েস্ট। নর্থ, সুদ, নর্থ, হ্যাঁ, এটা ডি সাইলেন্ট, এটা সুদ, এখানে ডি উচ্চারণ হবে, আর এটা এস্ট, এটা তিনটা লেটার উচ্চারণ হবে, এস্ট, হ্যাঁ, ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, 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 এরকম। সো এটা হচ্ছে কন্ট্রাক্টেড আর্টিকেল, আরো আছে কন্ট্রাক্টেড আর্টিকেল। মসিও এখানে লো হবে না ও হবে, কোথায় কোথায় বলছি? নক সুদ। এই জায়গায়, এখানে এখানে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলেন আপনার মানে লো কোশ্চেন। লিখছেন তো ওখানে, মানে ও হবে নাকি? না না, আমি তো এটা সেন্টেন্সের মধ্যে তো লিখি নাই, তাই না, আমি তো এটা জাস্ট ওয়ার্ড লিখছি, বুঝেন নাই?
আচ্ছা, আমি আচ্ছা। যখন সেন্টেন্সে লিখবো তখন আমার এইগুলা এই রুলস এপ্লাই করতে হবে। সেন্টেন্সের বাইরে আমি কি আপনি টু দা নর্থ এমনি তো বলি আমরা? বলি না। আমরা জাস্ট বলি দ্য নর্থ, রাইট? নর্থ বলি। সো সেন্টেন্সের মধ্যে আসলে তখন। এটা আর্টিকেল দিয়ে দেওয়া হয়েছে বিকজ আপনি যাতে এই যে নাউনটা জেন্ডারটা আইডেন্টিফাই করতে পারেন যে এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন। হ্যাঁ? এই আর্টিকেল দেখে আপনি বুঝতে পারেন। ঠিক আছে? সো প্রতিটা নাউনই যখন দেখবেন ফরাসিতে লেখা থাকে ওটা আর্টিকেল দিয়েই লেখা থাকে। আর্টিকেল প্লাস নাউন লেখা থাকে। ওর জেন্ডারের কারণে। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এখানে কন্ট্রাক্টেড আর্টিকেল আরেক ধরনের কন্ট্রাক্টেড আর্টিকেল আছে। হ্যাঁ? আমি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে ওটার অর্থ হচ্ছে ফ্রম দা, অফ দা, ফ্রম দা, অফ দা বুঝায় ওই আর্টিকেলগুলো। ওইগুলো দো, প্লুস, লো ইকুয়াল, ডু, দো প্লুস লা ইকুয়াল, ডোলা, দো প্লুস এলাস্টো ইকুয়াল, দো এলাস্টো, দো প্লুস লে ইকুয়াল, দে। হ্যাঁ? আচ্ছা, এগুলা কিন্তু আপনারা পাকতিতিভ আর্টিকেলে দেখেছেন, তাই না? পাকতিতিভ আর্টিকেলে অলরেডি এগুলার ব্যবহার দেখেছেন, কিন্তু ওখানে কিন্তু ফ্রম দা বা অফ দা এই অর্থে ব্যবহৃত হয়নি। ওখানে সাম অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা সামটাইম আমি বলেছি যে কোনো অর্থ না করলেও চলবে, রাইট? বা জাস্ট সাম অর্থ করলে চলবে। বাট এই একই জিনিস, সেম জিনিস আবার যখন আর্টিকেল হিসেবে ব্যবহৃত হবে তখন ওটার মিনিং করবে কি? ফ্রম দা, অফ দা, মানে আর্টিকেল বলতেছি, মানে এই এটা তো আর্টিকেল, হ্যাঁ, আর্টিকেল হিসেবে এই ক্ষেত্রে যে অন্যান্য ক্ষেত্রে ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর বাহিরে গিয়ে, হ্যাঁ, তখন এটার মিনিং আসবে ফ্রম দা, আবার কিছু কিছু ক্ষেত্রে আরো এটার বিস্তারিত এই দুধওয়ালাদের ডিটেইল আরো অনেক কিছু বলা যায়। হ্যাঁ? আমি ক্লাসই শেষ করে দিতে পারবো এটা নিয়ে আলোচনা করে। কিন্তু আমাদের আলোচনা ওইদিকে যাওয়া মনে হয় ঠিক হবে না। আপনার যতটুকু দরকার ততটুকু শিখেন। ফ্রম দা, অফ দা, হ্যাঁ, এই মিনিং এ। তার মানে দেখেন, এই দোর মিনিং হচ্ছে ফ্রম অথবা অফ। এটা আপনি উদ্ধার করতে পারবেন যখন আপনার আরো আরো ভালো নলেজ আসবে ইয়ের ল্যাঙ্গুয়েজের উপরে। হ্যাঁ, আরো বেশি নলেজ গ্যাদার হবে তখন আপনি যখন বিভিন্ন বই টই পড়বেন, পত্রিকা পড়বেন, ওখানে এই দো কথাটা অনেকবার দেখবেন। সো এটা আমার অবশ্য বুঝতে অনেক সময় লেগেছে। হ্যাঁ, আমি বি1 এ গিয়ে বুঝতে পারছি যে আসলে দো মানে কোথায় ফর্ম বোঝাচ্ছে, কোথায় অফ বোঝাচ্ছে। হ্যাঁ, এটা বুঝতে সময় লেগেছে। আপনাদের সময় লাগে। আচ্ছা, সো দো মানে ফ্রম হতে পারে, দো মানে অফ হতে পারে। হ্যাঁ, ফ্রম অথবা অফ। আর লো, লা, এই যে আর্টিকেল গুলো, এগুলো মানে তো জাস্ট সবসময় দা হবে, তাই না? তার মানে ফ্রম দা, অফ দা, ফ্রম দা, অফ দা, ফ্রম দা, অফ দা, এগুলো সবগুলো মিনিং সেম। এবার চলেন বাক্যে ব্যবহার করলে কেমন হয়। হ্যাঁ, তো বাক্যে ব্যবহার করলে কেমন, কিভাবে ব্যবহার করতে হয়? তো অবশ্যই এগুলা কোনো না কোনো নাউনের পূর্বে বলবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, রাইট? এরপরে নাউনের উপর ডিপেন্ড করবে যে হচ্ছে এটা কোনটা আমাদেরকে বসাতে হবে। সো এগুলা হচ্ছে অরিজিন বুঝাতে ব্যবহৃত হয়, হ্যাঁ? মানে আগে যেগুলো দিলাম টু দা, এট দা, ওগুলো হচ্ছে ডেস্টিনেশন, আপনি কোথাও যাচ্ছেন, অথবা এখন আপনি কোথা থেকে আসতেছেন এইটা বুঝাতে এগুলা ব্যবহৃত। লাইক আপনি যখন বলবেন, আপনাকে যদি প্রশ্ন করে হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি মনে করেন উত্তর দিলেন যে আই এম ফ্রম ব্রাজিল, আই এম ফ্রম ব্রাজিল। ফরাসিতে তাহলে আপনি বলতে পারেন আই এম ফ্রম ব্রাজিল, অথবা এই কথাটা এভাবে বলা যায় আই কাম ফ্রম ব্রাজিল, একই কথা, তাই না? BRASIL, ব্রাজিল, একই কথা। সো এটাকে ফরাসিতে আপনি বলবেন এভাবে যে জো ভিয়া, ক্ষণিক ভার থেকে আসে, ভিয়া মানে কাম, জো ভিয়া দু ব্রাজিল। মানে দু কেন দিলাম? কারণ ব্রাজিলটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, এই জন্য দু মানে ফ্রম দা বুঝাতে। আই এম, আই কাম ফ্রম দা ব্রাজিল, এটা বুঝাতে আই কাম ফ্রম দা ব্রাজিল। অথবা নর্মালি আপনি ট্রান্সলেশন করতে পারেন আই এম ফ্রম ব্রাজিল, কোনো সমস্যা নাই। এটা বেসিক্যালি ভিয়া মানে কাম, হ্যাঁ, ভিয়া মানে কাম, অনিক মানে কাম। আচ্ছা, সো এটা দেখলেন। দেন আপনি বলতে চাচ্ছেন যে আই এম ফ্রম চাইনা। ওই আগের উদাহরণগুলাই দিই, যেটা আপনার বুঝতে সুবিধা হয়। আই এম ফ্রম চাইনা, ফরাসিতে আপনাকে বলতে হবে জো ভিয়া দো লা শিন। কি হবে? দো লা শিন। হ্যাঁ, ফ্রম দা চাইনা, ফ্রম চাইনা, আই এম ফ্রম চাইনা, এই যে ও থাকার কারণে ফেমিনিন হওয়ার কারণে। দেন থার্ড উদাহরণটা কি ছিল? আম, আপনি যদি বলতে চান যে আই এম ফ্রম আই এম ফ্রম ইতালি, হ্যাঁ, ইতালাই, আই এম ফ্রম
ইতালি, ফরাসিতে আপনাকে বলতে হবে "Je viens de l'Italie" বিকজ ইতালি শুরু হয়েছে কি দিয়ে? ভাওয়াল দিয়ে শুরু হয়েছে। যার কারণে ভাওয়াল রুলস ইউজ করতে হবে। "Je viens de l'Italie" I am from Italy, হ্যাঁ? দেন আপনি যদি বলেন যে "I am from" নেদারল্যান্ডস, হ্যাঁ? আই এম ফ্রম নেদারল্যান্ডস হবে কিন্তু প্লুরাল, হ্যাঁ? এই কান্ট্রিটার নামটা প্লুরাল, নেদারল্যান্ডস, নট ল্যান্ড, নেদারল্যান্ড। সো ফরাসিতে আপনাকে বলতে হবে "জো ভিয়া দে পিএওয়াইস" পেইবা। এই পেইবা শব্দের অর্থই হচ্ছে নেদারল্যান্ডস। ওকে, পেইবা, নেদারল্যান্ডস। এটা শেষে এস আছে বা মানে প্লুরাল, এই জন্য আপনাকে দে দিতে হবে ফ্রম দা অর্থে বোঝাতে। আই এম ফ্রম দা নেদারল্যান্ড। ওকে, জোভিয়া দে পেইবা, অথবা ইউনাইটেড স্টেটস, ওটাও প্লুরাল কিন্তু, হ্যাঁ? আপনি কিন্তু ওটা এখানে ইউনাইটেড স্টেটসও ব্যবহার করতে পারেন, হ্যাঁ? ও মাই গড, কোথায়? এটিএস, এটা যদি, হ্যাঁ? তার মানে জোভিয়া, এই দুইটা কান্ট্রির নামে প্লুরাল আছে, বাদ বাকি সব সিঙ্গুলার, হ্যাঁ? জোভিয়া দে পেইবা অথবা জোভিয়া দে জেতাজুনি। আই এম ফ্রম ইউনাইটেড স্টেটস অথবা আই এম ফ্রম নেদারল্যান্ডস। ওকে, নেদারল্যান্ডস এভাবে ইউজ করতে পারেন। আবার ওই যে দিকের নামগুলো দেখাইলাম, আপনি যদি বলেন যে আই এম কামিং ফ্রম, হ্যাঁ? বা আই কাম ফ্রম, বা আই এম কামিং ফ্রম, অথবা আই এম ফ্রম দ্য নর্থ, আই এম ফ্রম দ্য নর্থ, হ্যাঁ? ফরাসিতে বলবেন কি জো ভিয়া টু নর্থ, কি হবে? টু নর্থ, যেহেতু নর্থটা ম্যাসকুলিন এই জন্য টু দিতে হবে। আই এম ফ্রম দ্য নর্থ, হ্যাঁ? জো ভিয়া টু নর্থ। যদি বলেন আই এম ফ্রম দ্য ইস্ট, আই এম ফ্রম দ্য ইএস্ট, ইস্ট। ফরাসিতে বলবেন যে জো ভিয়া দো লেফট, জো ভিয়া দো লেফট। ওকে, জো ভিয়া দো লেফট, আই এম ফ্রম ইস্ট। সো এইটাই হচ্ছে আপনার আর্টিকেলের ডিটেইল লেসন। ওকে, এখন আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন, না থাকলে আমি নেক্সট টপিকে যাব। ওকে, আমি প্রোনাউন নিয়ে আলোচনা করছি। প্রোনাউনের, আচ্ছা, আপনাদের কি প্রোনাউনের কোনো চার্ট দিয়েছিলাম এর আগে? ওই যে ম, মা, মে, এগুলো শেখানো হয়েছে না আপনাদের? মুঝে ক্লিয়ার নই ক্লিয়ার না, না? মানে সমস্যা আছে আর কি, যদি একটু দেখা দিতেন ভালো হতো। ওই চার্টটা কি দিছিলাম লিখে একটা, কি বলে এটা, লিস্ট? তাদেরকে যেন দিলাম। আচ্ছা, মনে নাই। আচ্ছা।
আচ্ছা, তো লিখি আপনার দেখ। আচ্ছা দেখেন, সো এখানে আমি অ্যারাউন্ড ৫ ধরনের প্রোনাউন লিখেছি। এটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদের। এই নামগুলো একটু মনে রাখবেন, নামগুলো গুরুত্বপূর্ণ। নামগুলো মনে রাখলে পরে করতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, মানে যে প্রোনাউন গুলো আমরা সচরাচর সবসময় ব্যবহার করে থাকি এজ এ সাবজেক্ট, রাইট? বাক্যে যেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলছি সাবজেক্টিভ প্রোনাউন। সো এগুলো আপনারা জানেন, এগুলোর ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে করি না। এগুলা সবসময় বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। সাবজেক্ট কোথায় থাকে? বাক্যের প্রথমে বা ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, রাইট? সাবজেক্ট থাকে, সাবজেক্ট তারপরে ভার্ব। দেন আলোচনা করতে হবে বেসিক্যালি এখান থেকে অবজেক্টিভ প্রোনাউন। তার মানে আচ্ছা, এগুলোর ইংরেজি মিনিং লিখে দিলে না ভালো হইতো আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা। জো মানে হচ্ছে ওই যে ইংরেজিতে আমরা কি বলি, আই, মি, মাই, মাইসেলফ, তাই না? এই জো মানে হচ্ছে আই, মো মানে হচ্ছে মি, আর এই ম, মা, মে মানে হচ্ছে মাই। আই, মি, মাই, আর লাস্টেরটা হচ্ছে মাইসেলফ।
ওকে, মাইসেলফ। এটা এটার অর্থ মি, এই যে এই দ্বিতীয়টার মতো মি, বাট এটার একটু অন্য ব্যবহার রয়েছে। ওটা আপাতত রাখেন, কালার করে রাখলাম, ওটা পরে আলোচনা করতেছি। হ্যাঁ, সো এটা কি চেঞ্জ করে দেবো কিনা? একটু আচ্ছা, এরকমই থাক। তাহলে এবার মনে রাখবেন আই, মি, মাই, মাই একাধিক হবে, মাইসেলফ, ইউ, ইউ, ইয়োর, yourself, he, him, his, himself, she, her, her, herself. Okay, we, us, our, ourselves, you মানে ফর্মাল ইউ, ইউ, your, yourself, they, them, their, themselves. ওকে, তারপর হচ্ছে এটাও দে, যেহেতু ফরাসিতে দুইটা দে, দে, দেম, দেয়ার, themselves. ওকে, themselves. সো এভাবে ইংরেজি যেহেতু জানা আছে, সো এটা ইংরেজির সাথে মিল করে পড়ার সময় করবেন, আপনাদের খুব দ্রুত মনে মনে থাকবে। হ্যাঁ, তাহলে ফরাসিতে ফরাসিতে পড়তে গেলে আপনাদের মনে থাকবে না, থাকেই। সো এগুলো আমাদের জানা আছে। তাহলে এটা মি, আমরা জানি যে মি কোথায় ব্যবহার করতে হয়। এটা সবসময় এই সেকেন্ড লাইনের গুলো বাক্যে সবসময় অবজেক্ট হিসেবে, বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, এগুলো কখনোই সাবজেক্ট হতে পারবে না। রাইট, এই জন্য এগুলোর নাম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, মানে যে প্রোনাউনটা অবজেক্ট হিসেবে বসে। রাইট, লাইক আমরা বলি কি যে হি, সরি, হি হি gives me, he gives me a gift, gift, তাই না? সো এখানে দেখেন হি হচ্ছে সাবজেক্ট, তার মানে এটা আমরা এই লাইনে খুঁজে পাবো, সরি, এই লাইনে খুঁজে ফার্স্ট লাইনে পাবো সাবজেক্টিভ প্রোনাউন। গিভ হচ্ছে ভার্ব, মিটা কি, এটাও একটা প্রোনাউন, অন্য একটা প্রোনাউন। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। রাইট, এটা সম্পূর্ণটা অবজেক্ট। এটা একটা হচ্ছে মানে প্রোনাউনের অবজেক্ট, আর এটা হচ্ছে একটা মানে নাউনের অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট। আচ্ছা, এখন হচ্ছে তাহলে মি, এখানে আমরা ইংরেজিতে দেখতে পাচ্ছি ওটা ভার্বের পরে, হি গিভস মি। হ্যাঁ, আমি গিফটটা কেটে দিলাম আপাতত, হি গিভস মি। সো ফরাসিতে যখন আপনি এই কথা বলতে যাবেন যে হি গিভস মি, ফরাসিতে কথাটা এরকম হবে, ইল, আচ্ছা মি কোনটা ফরাসিতে, ইংরেজি ফরাসিতে মি কোনটা? মি আসবে ডেফিনেটলি জো থেকে, তাই না? জো মানে আই, এটা যদিও ইংরেজিতে মির মতো দেখা যাচ্ছে, কিন্তু উচ্চারণ হবে কি মো, যেহেতু এই লেটারটা ওর মতো উচ্চারিত হয়, এই জন্য ও হবে। হ্যাঁ, মো, নৌকারে মো, এরকম উচ্চারণ হবে। জো, মো, ইংরেজিতে বললে মি, আই, মি। সো ফরাসিতে বললে আপনাকে বলতে হবে ইল, নো, দন, দন মানে গিভ, ইল, নো, দন। খেয়াল করেন এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ইংরেজিতে এই অবজেক্টিভ প্রোনাউন গুলো ভার্বের পরে আসে, আফটার দা ভার্ব, কিন্তু ফরাসিতে এই অবজেক্টিভ প্রোনাউন গুলো আসবে সবসময় বিফোর দা ভার্ব, মানে বাক্যের ভার্বের পূর্বে বসাতে হবে, বা ওইভাবে মনে রাখতে হবে যে সাবজেক্টের ইমিডিয়েটলি পরে আমি অবজেক্টিভ প্রোনাউনটা বসাবো। সাবজেক্ট, তারপরে অবজেক্টিভ প্রোনাউন, তারপরে ভার্বটা লাস্টে থাকবে। তাহলে ইল, মো, দন, সে আমাকে দেয়, বাংলাতে বাংলার সাথে সুন্দর মিল আছে দেখেন, সে আমাকে দেয়। হ্যাঁ, বাংলাতে এর কিন্তু এরকম হবে। হ্যাঁ, ইল, মো, দন। ঠিক আছে, যদি বলি যে উই গিভ হিম, উই গিভ হিম, তাহলে ফরাসিতে কি হবে? নু, লুই, ইউএন এন ও এন, নু লুই দোনো। দেখেন হিমটা কোথায় আছে?
এই যে ইল মানে হি, লুই মানে হিম, এই হি, এই হিম, এই হিজ, রাইট? সো আমরা হিমের ব্যবহারটা শিখতেছি, তাহলে হিম এটা। আবার এল মানে শি, হার, হারের ক্ষেত্রে দেখেন লুই আছে, তার মানে এই দুইটা সেম, হ্যাঁ সেম। মানে যখন ইলের ক্ষেত্রে বসবে তখন ওটা হিম ট্রান্সলেশন করবেন, যখন হারের জন্য বসবে তখন শির জন্য ওটা হার ট্রান্সলেশন করবেন, হ্যাঁ একই জিনিস দুইবার ট্রান্সলেশন করে নিতে হবে যা। আচ্ছা তাহলে নু, লুই, দোনো, হ্যাঁ এই ভার্বটা যে বসছি এটা কিন্তু নু, নুর কনজুগেশনে, হ্যাঁ এই হিমের সাথে তো এর কোনো সম্পর্ক নাই ভার্বে, তাই না? এটা সাবজেক্টকে ফলো করতেছে। তাহলে আমরা তাকে দেই, হ্যাঁ উই গিভ হিম, ইংরেজিতে বললে তাহলে হিমটা পরে আসবে, পরে আসবে পূর্বে আসবে। যদি বলি যে দে গিভ, দে গিভ আস, দে গিভ আস কি হবে? ইল, নু, ডন। খেয়াল করেন নু মানে এখানে খেয়াল করেন নু মানে হচ্ছে উই, বাট এটা যখন অবজেক্টিভ প্রোনাউন ওখানেও আমরা নুই দেখতে পাচ্ছি, কোনো চেঞ্জ হয় না। তার মানে এই নু মানে আপনাকে আস ট্রান্সলেশন করতে হবে, হ্যাঁ নু মানে উই, নু মানে আস, আস। ইংরেজিতেও কিন্তু এটা সেম আছে, যেমন শি, হার, হার, তাই না? এখানে দুই জায়গায় হার সেম থাকে। তো আমরা ইংরেজিতে ধারণা আছে, যার কোনো একটা প্রবলেম হয় না যে কোথায় হার অবজেক্টিভ প্রোনাউন, কোথায় পসেসিভ প্রোনাউন, রাইট? তাতে প্রবলেম নেই। সো এরকম তাহলে নু মানে উই হতে পারে, নু মানে আস হতে পারে, হ্যাঁ। তো দেখেন তাহলে এখানে আপনি বুঝবেন কিভাবে যে এটা আস না নু, মানে আস না উই কোনটা বোঝাচ্ছে। এটা বুঝবেন যেভাবে যে যদি এটা উম, যদি দেখেন এটা যদি সাবজেক্ট হতো মানে উই হতো, তাহলে ভার্বটা এরকম থাকতো না, ভার্বের শেষে এই যে ওএনএস থাকতো কনজুগেশনটা, হ্যাঁ ওএনএস থাকতো। কারণ নুর সাথে ভার্বের শেষে সবসময় কি বসে? ওএনএস বসাতে হয়। কিন্তু এখানে খেয়াল করেন ওএনএস না হয়ে এখানে ওএন তে আছে, ওএন তে। এটা কোন সাবজেক্টের সাথে বসে? থার্ড পারসন প্লুরালের সাথে, যেই ভার্বটা কনজুগেশন করলে মানে অলমোস্ট সব সময় ভার্বের শেষে ওএন তে দেখতে পাবেন। তার মানে এই ভার্বটা বেসিক্যালি এই ভার্বের সাবজেক্ট হচ্ছে ইল, এটা নু সাবজেক্ট না। নু হইলে এটা দোন হতো, দোন হয়ে যেত, দোন হতো না, হ্যাঁ দোন হতো না। তার মানে এটা আপনি বুঝবেন যে আবার নু যদি উই হতো তাহলে তো অবশ্যই এটা প্রথমে থাকতো, তাই না? সাবজেক্ট তো ফার্স্টে থাকবে, ফার্স্ট পজিশনে থাকবে, রাইট? সেকেন্ড পজিশনে তো থাকার কথা না, রাইট? সো এভাবেও আপনি বুঝতে পারেন। তাহলে দে গিভ আস, ওকে বাংলাতে বললে তারা আমাদেরকে দেয়, ওকে দে গিভ আস। সো মনে রাখবেন তাহলে এটা এই লাইনের গুলো এইভাবে ব্যবহার করবেন, হ্যাঁ। থার্ড লাইনের গুলো এটাকে বলে পসেসিভ প্রোনাউন, অথবা এর আরেকটি নাম আছে সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা দুইটা নাম হওয়ার কারণ হচ্ছে যখন আপনি এগুলোকে বাক্যে ব্যবহার করবেন না, মানে জাস্ট এরকম একটা লিস্ট লিখবেন, হ্যাঁ এটা বাক্যে ব্যবহার হয়নি বা এর পরে কোনো নাউন নেই, জাস্ট এই লিস্টটা লিখেছেন, তখন এগুলোর নাম হচ্ছে পসেসিভ প্রোনাউন। বাট যখনই এর পরে একটা নাউন বসাবেন তখনই এটার প্রোনাউন থাকবে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বিকজ এটার পরে এগুলোর পরে সব সময় বাক্যে ব্যবহার করলে অলওয়েজ অল দ্য টাইম এর পরে একটা নাউন থাকবে, সব সময় একটা নাউন থাকবে। যেহেতু এর পরে নাউন থাকবে তার মানে এটা একটা অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে যাবে, এটা তো প্রোনাউন থাকবে না। এই জন্য এটা দুইটা নাম আছে। আচ্ছা এখন তাহলে এই তিনটা মানে কি? মম, আমি মানে হচ্ছে মাই, ততাতে হচ্ছে ইয়োর, এটা হচ্ছে হিজ, এটা হার, এটা আওয়ার, এটা ইয়োর, এটা দেয়ার, এগুলো। তাহলে দেখি চলে, দিস ইজ মাই ডগ, দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই, হবে না, দিস আর দিস আর মাই, কি বলা যায়, পার্সন, এরকম। দেখেন এটা বলে দেবো। সে কিয়া, সেকেন্ডটা সে মা মেজো, থার্ড ওয়ান সো সা মে ওয়াটু।
আচ্ছা, খেয়াল করেন। সো এখানে ইংরেজিতে আমাদের সব জায়গায় মায় হয়, মায়ের মায়ের জন্য অল্টারনেটিভ আর কোনো শব্দ নেই। কিন্তু ফরাসিতে যেহেতু এগুলো অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে এবং এর পরে সবসময় একটা নাউন থাকে, সুতরাং এই নাউনের উপরে, নাউনের নাম্বার জেন্ডারের উপর ডিপেন্ড করবে আপনি কি ম বসাবেন, মা দিবেন না মেয়ে দিবেন। তিনটার মিনিং ইংরেজিতে মায় হবে, হ্যাঁ? তো ডগ হচ্ছে একটা ম্যাসকুলিন সিঙ্গুলার, এর জন্য ম শিয়া, আপনি শব্দটা দেখেও দেখে পাচ্ছেন এটা একটা ম্যাসকুলিন। তাহলে সে শিয়া, দিস ইজ মাই ডগ। সে মা মেজো, মেজো শব্দ শেষে এস ও এন আছে, এটা একটা ফেমিনিনের সাইন, তাই না? তার মানে এটা একটা ফেমিনিন সিঙ্গুলার ওয়ার্ড, এই জন্য দিস ইজ মাই হাউস। ঠিক আছে, এখানে সো স দিস ইজ এর প্লুরাল হচ্ছে দিজ আর ইংরেজিতে, তাই না? তো ফরাসিতে এই সের প্লুরাল হচ্ছে সোস। ওকে, দিজ আর, সোস, দিজ আর বা দোজ আর, হ্যাঁ এটা বুঝায়, দোজ আর বুঝায়। দিস, সরি, দিজ আর মাই কার্স, যেহেতু এখানে কার্স, এখানে তো আমি আর দিস ইজ বলতে পারছি না, দিজ আর বলতে পারছি। তাহলে দিজ আর মাই কার্স। সো এটা যেহেতু প্লুরালে আছে এই জন্য আপনাকে এটা বলতে হবে। ঠিক বাদ বাকিগুলো সেম। এখানে যদি বলেন যে দিস ইজ ইয়োর ডগ, বলতে হবে সে ton chien, মর জায়গায় ত বলতে হবে। সে ta maison, your house. Ce sont tes voitures, these are your cars. যদি বলেন হিজ তাহলে হবে সে, কি হবে, সে son chien, son s o n son, হ্যাঁ, son chien, his dog. সে sa maison, this is his house. Ce sont ses voitures, these are his cars অথবা her cars. Ce sont যেহেতু these are same, হ্যাঁ, এরকম। তো মনে রাখবেন যে এগুলোর পরে সবসময় একটা নাউন হবে, দ্যাট ইজ হোয়াই এগুলো তিনটা করে আছে, প্রতিটা জায়গায় তিনটা করে দেখতে পাবেন, ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার এবং প্লুরালের জন্য সব জায়গায় সেম ওয়েতে লেখা আছে। ওকে, সো এগুলো এভাবে ব্যবহার করতে হবে। দেন কোনোতনিকটা পরে বলতেছি, আগে এটা শেষ করি। মাই সেলফ, এগুলো সব হচ্ছে সেলফ যুক্ত, হ্যাঁ। মোয়ামেম মানে হচ্ছে মাই সেলফ, তোয়ামেম ইয়োর সেলফ, লুইমেম হিমসেলফ, এল এলমেম এলমেম হারসেলফ, নুমেম আওয়ারসেলফস, হুমেম ইয়োরসেলফ, ওমেম দেমসেলফস, দেন এলমেম দেমসেলফস, সেম, হ্যাঁ। সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এভাবে, লাইক যদি বলেন যে হি went there himself, right? He went there himself, সে সেখানে সে নিজেই সেখানে, এরকম, রাইট? সে নিজেই সেখানে গিয়েছিল। তাহলে আপনাকে ফরাসিতে বলতে হবে il est allé là lui-même. কি হলো এটা? কি যেন একটা প্রবলেম হয়েছে, কোনটা হলো বুঝলাম না। আচ্ছা, এটা পরে তো এলোমেলো হয়ে গেছে ল্যাপটপ। কোন একটা পেজে লিখুন, হ্যাঁ, এবারে এটা কেমনে ঠিক করতে হয় আপনি তো জানেন। আচ্ছা,
আচ্ছা, ঠিক হয়ে গেছে। আচ্ছা, কি বলছিলাম? কি যেন একটা লিখেছি যে